আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12 এর জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেব আমাদের যে সিলেবাসটি রয়েছে সেটি টোটাল কত মার্কসের আছে, অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 100 এবং এখানেতে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো ভাগে বিভক্ত করা হয়েছে সিলেবাসটিকে। থিওরির জন্য 70 নাম্বার রাখা হয়েছে এবং প্র্যাকটিক্যালের জন্য 30 নাম্বার রয়েছে। তো আজকে শুধুমাত্র আমরা এই থিওরির এই 70 নাম্বারের এই সিলেবাসটিকে নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যালের এই সিলেবাসটি নিয়ে আমার একটি অলরেডি ভিডিও রয়েছে, সেটা তোমরা চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টেতে সিলেবাস বলে আমার একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা শুধুমাত্র থিওরির এই 70 মার্কসের যে সিলেবাসটি রয়েছে এই সিলেবাসটি সম্পর্কেই আমরা আলোচনা করব। তো তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি বলে দিই যে এই যে 70 মার্কসের যে থিওরির যে সিলেবাসটি আছে এটাই হচ্ছে কি এইচএসের যে রিটেন এক্সামস হয় সেই রিটেন এক্সামসের সিলেবাস, অর্থাৎ রিটেন এক্সামসে এই 70 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে এবং প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের আলাদাভাবে 30 নম্বরে আলাদা একটা পরীক্ষা হবে, সেটা তোমাদের দিতে হবে। ঠিক যেরকম তোমরা ক্লাস 11-এতে যেরকম অ্যানুয়াল পরীক্ষা দিয়ে এসেছিলে ঠিক সেই রকমই। এবং সব মিলিয়ে তোমাদের যে টোটাল যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গিয়ে 100 মার্কসের, অর্থাৎ থিওরি 70 আর প্র্যাকটিক্যাল 30। তো দেখো, থিওরির যে সিলেবাসটা আছে সেটা দুটো ভাগে প্রথমে বিভক্ত করেছে। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, তার জন্য রাখা হয়েছে কত 35 মার্কস, আর একটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, তার জন্য রাখা হয়েছে 35 মার্কস। অর্থাৎ টোটাল যে 70 মার্কস রয়েছে একে 50-50 ফিজিক্যাল আর ইকোনমিক জিওগ্রাফির এই দুটো পার্টেতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই যে ফিজিক্যাল যে জিওগ্রাফি আছে এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে, অর্থাৎ সিলেবাসে কি কি রয়েছে। তো দেখো, প্রথমেই বলছে, দেখো এখানেতে যেটা রয়েছে সেটা হচ্ছে জিওমর্ফিক প্রসেস, এক্সোজেনিয়াস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, অর্থাৎ যে ভূগাঠনিক প্রক্রিয়া যেগুলো রয়েছে তার মধ্যে এক্সোজেনাস প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত ভূমিরূপগুলো জড়িয়ে রয়েছে বা যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং এখানেতে কয়েকটা প্রক্রিয়ার নাম বা যে এক্সোজেনাস যে প্রসেস আছে সেই প্রসেসগুলো সম্পর্কে এখানেতে বলেছে। দেখো যেরকম রয়েছে, দেখো গ্রেডেশন সম্পর্কে জানতে হবে, তারপরেতে ডিগ্রেডেশন সম্পর্কে আমাদের জানতে হবে, অ্যাগ্রেডেশন সম্পর্কে জানতে হবে, ওয়েদারিং সম্পর্কে জানতে হবে এবং এজেন্ট অফ গ্রেডেশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই পার্টটাতে এই কটা জিনিস আমাদের পড়তে হবে। এর পরের যে পার্টটা রয়েছে দেখো সেটাতে রয়েছে কি না, ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভৌম জল। তো সেই ভৌম জলের কাজ এবং তার সঙ্গে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর মধ্যে কি আছে এবার একটু দেখে নেব। তো দেখো এখানে বলছে ডেফিনেশন অফ গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভৌম জলের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে দেখো ওয়াটার টেবিল, ভৌম জলস্তর সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর অ্যাকুইফার, স্প্রিং, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেগুলো কি এবং কিভাবে তৈরি হয়। তারপরে আছে দেখো প্রসেস অফ ইরোশন বাই গ্রাউন্ড ওয়াটার সলিউশন কোরেশন। তো গ্রাউন্ড ওয়াটারের যে ইরোশনের যে প্রসেসটা হয়, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার যেভাবে ক্ষয়কাজটা চালিয়ে থাকে সেই ক্ষয়কাজের দুটো যে প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে কোরেশন। তো এই দুটো প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে এবং কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার ক্ষয়কাজ করে থাকে সেইটা সম্পর্কে জানতে হবে। এবং দেখো তারপরেই বলছে কাস্ট টোপোগ্রাফি। তো এটা একটা বিশেষ ধরনের টোপোগ্রাফি যেটা এই গ্রাউন্ড ওয়াটারের মানে ক্ষয়কার্যের ফলেতে হয়ে থাকে, বিশেষত চুনাপাথর গঠিত অঞ্চলেতে হয়। তো এই কাস্ট টোপোগ্রাফি সম্পর্কে আমাদের পড়তে হবে এবং এখানেতে দেখো কিছু সিলেক্টিভ ভূমিরূপ বা ল্যান্ডফর্মস আমাদের এখানে বলে দিয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন দেখো সিঙ্ক হোলস, ডোলিনস, কেভ, ক্যাভার্ন, কাস্ট লেক, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে এই কাস্ট টোপোগ্রাফির যে ইরোশনাল যে টোপোগ্রাফি যেগুলো রয়েছে সেইগুলো। এর পরেতে যেটা রয়েছে দেখো ডিপোজিশনাল ফিচার্স, অর্থাৎ এই যে গ্রাউন্ড ওয়াটারের যে ডিপোজিশনাল যে ফিচার্স আছে, অর্থাৎ সঞ্চয়কারী যে ব্যাপারটা রয়েছে, যে সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো এই কাস্ট টোপোগ্রাফির মধ্যে যেগুলো আছে সঞ্চয়ের ফলেতে তৈরি হয়। তো সেইগুলোর মধ্যে দেখো রয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইটস, কেপ পিলার্স, ডিপ স্টোন, দেয়ার ফরমেশন, ডায়াগ্রাম অ্যান্ড এক্সাম্পল ফ্রম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড যুগোস্লাভিয়া। তো এই যে পার্টটা রয়েছে এই পার্টটার মধ্যে আমাদের যে ডিপোজিশনাল যে ফিচার্সগুলো রয়েছে, ডিপোজিশনাল যে ল্যান্ডফর্মসগুলো সেগুলোর মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, কেপ পিলার্স, ডিপ স্টোন, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো কিভাবে তৈরি হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এগুলো যখন আমরা পড়বো বা এক্সামসে যখন আসবে এগুলো যখন আমরা অ্যান্সার লিখবো তখন কিন্তু আমাদের ডায়াগ্রাম দিতে হবে। সেটাও কিন্তু সিলেবাসে বলে দেওয়া রয়েছে যে এগুলোর সঙ্গে কিন্তু আমাদের ডায়াগ্রাম দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম্পলসও আমাদের প্রোভাইড করতে হবে এবং সেইটা করতে হবে কীভাবে
না ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং যুগোস্লাভিয়াতে রেসপেক্টে কিন্তু এক্সাম্পলসগুলো দিতে হবে। অর্থাৎ এই যে কাস্ট টোপোগ্রাফির এই যে ল্যান্ডফর্মগুলো রয়েছে এইগুলোর যে এক্সাম্পলসগুলো অর্থাৎ কোথায় তৈরি হয়েছে সেইগুলো দেওয়ার সময় আমাদের যেরকম ডায়াগ্রামটাও দিতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সাম্পলস হিসাবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, যুগোস্লাভিয়া থেকে কিন্তু আমরা এক্সাম্পলসটা দিতে পারবো, এর বাইরে থেকে দিলে কিন্তু হবে না। এটা কিন্তু অলরেডি সিলেবাসে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এইটা গেল আমাদের গ্রাউন্ড ওয়াটারের পার্টটা। এর পরেতে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি না ম্যারিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, অর্থাৎ সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। তো সামুদ্রিক প্রক্রিয়া মধ্যে আমাদের কি কি রয়েছে আমাদের একটু দেখে নেবো এবারেতে। তো দেখো এখানে বলছে ইরোশনাল প্রসেস অফ সি ওয়েভস। সি ওয়েভস মানে হচ্ছে সমুদ্র তরঙ্গ। তো সেই সি ওয়েভসের বা সমুদ্র তরঙ্গের ইরোশনাল যে প্রসেস অর্থাৎ কিভাবে ক্ষয় কাজ করে, মানে সমুদ্র তরঙ্গ কিভাবে ক্ষয় কাজ করে তার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে দেখো অ্যাব্রেশন, অ্যাট্রিশন, সলিউশন অ্যান্ড হাইড্রোলিক অ্যাকশন। তো এই প্রসেসগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে আর কি জানতে হবে, আর জানতে হবে কোস্ট লাইন অ্যান্ড শোর লাইন কি সেটা, ইরোশনাল ফিচার্স অর্থাৎ এই যে ম্যারিন প্রসেসের মধ্যে ইরোশনাল যে ফিচার্সগুলো আছে সেইগুলো অর্থাৎ সমুদ্র তরঙ্গের যে ক্ষয়জাত যে ভূমিরূপগুলো হয় সেইগুলো সম্পর্কে জানতে হবে। এর মধ্যে রয়েছে দেখো সি ক্লিফস আছে, সি কেভস রয়েছে, স্ট্যাক রয়েছে, এইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তারপরে আছে দেখো ডিপোজিশনাল ল্যান্ডফর্ম অর্থাৎ সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো হয় সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত যে ভূমিরূপ সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বলেও দেওয়া রয়েছে দেখো বেস, বার অ্যান্ড লেগুনস, তার এই সবগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস রয়েছে যেটা দেখো কোরাল রিপস অর্থাৎ যে প্রবাল যে প্রাচীর হয় বা যে কোরাল যেগুলো আমরা জানি না যে সমুদ্রে তৈরি হয় যে কোরালগুলো, সেই কোরাল রিপস সম্পর্কে আমাদেরকে এখানে যে জানতে হবে। এবং এর মধ্যে দেখো কতগুলো টাইপ রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে কী টাইপের কোরাল রিপস হয় সেগুলো জানতে হবে। সেটা হচ্ছে দেখো ফ্রিঞ্জিং আছে, ব্যারিয়ার আছে, অ্যাটলস। তো এগুলো হচ্ছে কোরাল রিপসের টাইপ। তো এই টাইপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর কি জানতে হবে, সাবমার্জ অ্যান্ড এমার্জ কোস্ট লাইন। তো কোস্ট লাইনের এটা জানতে হবে যে উপকূলের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগের মধ্যে যে সাবমার্জ এবং এমার্জ যে কোস্ট লাইন যেটা রয়েছে সেই কোস্ট লাইন সম্পর্কে আমাদের জানতে হবে। এবং দেখো এখানেও বলে দেওয়া রয়েছে দেখো যে ডায়াগ্রামস অ্যান্ড এক্সাম্পলস ফ্রম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ান, ওয়েস্ট ইউরোপ হোয়াট এভার রেলিভেন্ট। তো এখানেতে কিন্তু বলে দেওয়া রয়েছে যে তুমি যখন এক্সাম্পল দেবে অ্যান্সারের সঙ্গে যখন এক্সাম্পলগুলো তুমি যখন প্রোভাইড করবে তখন কিন্তু এই কান্ট্রিগুলো থেকে কিন্তু এক্সাম্পলগুলো তোমাকে দিতে হবে বা এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাকে এক্সাম্পলগুলো দিতে হবে। তারপরে দেখো এখানে একটা ছোট্ট করে বলছে দেখো অনলি ডায়াগ্রাম বেসড কোশ্চেন উইল বি আস্কড। তো এখান থেকে যে প্রশ্নটা হবে না অর্থাৎ এই যে গ্রাউন্ড ওয়াটার এবং এই যে ম্যারিন প্রসেস এই যে দুটো যে পার্ট রয়েছে এই পার্ট থেকে যখন এইচএসে প্রশ্ন করবে তখন কিন্তু এখান থেকে যাই প্রশ্ন করুক না কেন সেটা কিন্তু ডায়াগ্রাম বেসড প্রশ্ন করবে। তো এখানে যখন ভূমিরূপগুলো বা এখানে যখন তোমরা পড়বে এই ব্যাপারটা তখন কিন্তু অবশ্যই এর যে সাফিসিয়েন্ট যে ডায়াগ্রামগুলো হয় সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ডায়াগ্রামের ওপরে কিন্তু নাম্বার থাকে এবং ডায়াগ্রাম তুমি যদি না প্রোভাইড করো তাহলে সেই নাম্বারটা কিন্তু তোমার কেটে যাবে। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরেতে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে কি বলছে যে সাইকেল অফ ইরোশন, মেকানিজম অ্যান্ড প্রসেস। তো এইখানেতে যেটা জিনিসটা জানতে হবে দেখো এখানে বলছে নর্মাল সাইকেল আর এরিড সাইকেল। তো এই যে সাইকেল অফ ইরোশন মানে যে ক্ষয় চক্র অর্থাৎ ভূমিরূপগুলো মানে যে বিবর্তন হয় যে ক্ষয়চক্রের মাধ্যমেতে সেইটা সম্পর্কে জানতে হবে। এবং এখানেতে দুটো বলছে দেখো নর্মাল সাইকেল সম্পর্কে জানতে হবে আর এরিড সাইকেল সম্পর্কে তোমার জানতে হবে। আর কি আছে যে ইন্টারাপশন অফ ফ্লুভিয়াল সাইকেল অর্থাৎ যে নদীর যে ক্ষয়কার্য রয়েছে না, যে নদীর যে ক্ষয়চক্র রয়েছে সেই ক্ষয়চক্রতে যে সমস্ত ইন্টারাপশনগুলো হয় যে বাধাগুলো আসে সেই বাধাগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো বলছে রেজুভিনেশন অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম। রেজুভিনেশন মানে হচ্ছে পুনর্যৌবন লাভ। তো এই যে পুনর্যৌবন লাভ বা রেজুভিনেশন এই যে ব্যাপারটা এইটা জানতে হবে তোমাদের কি, এবং এর ফলেতে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেইটা সম্পর্কে তোমাদের কিন্তু এই সাইকেল অফ ইরোশনের এই পার্টটার মধ্যে কিন্তু পড়তে হবে। এর পরেতে দেখো আসছে হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন। তো এই ড্রেনেজ প্যাটার্ন বা যেটাকে বাংলায় বলে হচ্ছে নদী নকশা বা জলনির্গম প্রণালী যেটাকে আমরা বলি। তো বিভিন্ন যে নদী নকশাগুলো হয় যে জলনির্গম প্রণালীগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাদের এইখানটাতে কিন্তু পড়তে হবে এই পার্টটাতে। এরপরেতে দেখো একটা বড় পার্ট রয়েছে সেটা হচ্ছে সয়েল বা মৃত্তিকা। তো এই মৃত্তিকার এই পার্টটার মধ্যে একটা বড় অংশ রয়েছে যেখানে দেখা রয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ডেফিনেশন, মাটির সংজ্ঞা, তার সঙ্গে সঙ্গে জেনেসিস অফ সয়েল, কী করে সয়েল তৈরি হয়, তারপর ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন, কী কী নিয়ন্ত্রক আছে সয়েল তৈরি হওয়ার সময় যেগুলো কাজ করে, তারপর সয়েল ফর্মিং প্রসেস, কী কী প্রসেসে সয়েলটা তৈরি হয়। এখানে দেখো বলেই দেওয়া রয়েছে যে ফান্ডামেন্টাল অ্যান্ড স্পেসিফিক উইথ স্পেশাল রেফারেন্স টু ফান্ডামেন্টাল, ওয়েদারিং, এলুভিয়েশন, হিউমিফিকেশন। তো এই যে সয়েল ফর্মিং যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে এখানেতে।
তারপরে দেখো আছে রয়েছে সয়েল প্রোফাইল। তো মৃত্তিকার যে পরিলেখ হয় সেই পরিলেখ সম্পর্কে তোমাকে এখানে পড়তে হবে। প্রপার্টিস অফ সয়েল সম্পর্কে তোমাকে এখানে জানতে হবে, অর্থাৎ মৃত্তিকার যে ধর্ম সেই ধর্ম সম্পর্কে জানতে হবে। সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মাটির যে উর্বরতা এবং মাটি থেকে যে পুষ্টি মৌলগুলো মানে উদ্ভিদ গ্রহণ করে থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপর সয়েল ক্লাসিফিকেশান জানতে হবে, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে দেখো যে ইউএসডিএ যে ক্লাসিফিকেশান রয়েছে সেই ক্লাসিফিকেশানটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে এখান থেকে। তারপর সয়েল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ মৃত্তিকার অবনমন কী করে হচ্ছে সেইটা সম্পর্কে তোমাদের যেরকম জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে সংরক্ষণের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। এরপরেতে দেখো রয়েছে অ্যাটমসফিয়ার, খুব বড় একটা পার্ট এখানে তো রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে, যেই অ্যাটমসফিয়ার। তো এই অ্যাটমসফিয়ারের মধ্যে কতগুলো পার্ট রয়েছে, আবার সাবডিভিশন রয়েছে। দেখো বলছে অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স। তো এই যে অ্যাটমসফিয়ারিক যে ডিস্টারবেন্স যেগুলো রয়েছে এর মধ্যে তোমাকে সাইক্লোন সম্পর্কে জানতে হবে, বেসিক্যালি টপিক্যাল এবং টেম্পারেট যে সাইক্লোন যেগুলো রয়েছে সেই সাইক্লোন সম্পর্কে তোমাকে জানতে হবে, অ্যান্টি সাইক্লোন সম্পর্কে পড়তে হবে। তারপরে দেখো বলছে ওয়ার্ল্ড ম্যাপ শোয়িং মেজর পার্ট অফ সাইক্লোন। তো কোন কোন জায়গায় পৃথিবীতে এই সাইক্লোনগুলো তৈরি হয় এবং সেইটা সেইটা সম্পর্কে তোমাকে ম্যাপ বেসড একটা নলেজ তোমাকে এখান থেকে নিতে হবে। তারপর বলছে দেখো মডার্ন কনসেপ্ট অফ ওয়েদার সার্কুলেশন। তো ওয়েদারের যে সার্কুলেশন অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন যেটা আছে সেই সার্কুলেশন সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর জেট স্ট্রিম, এল নিনো, লা নিনা এইগুলো কী এবং কীভাবে সৃষ্টি হয় এগুলো সম্পর্কে তোমাদেরকে একটা বিস্তারিত এখান থেকে পড়তে হবে। তারপরে আছে দেখো কনসেপ্ট টু বি ইন্ট্রোডিউস উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। তো এখানেতে বেসিক্যালি এই যে যেটা রয়েছে দেখো জেট স্ট্রিম, এল নিনো, লা নিনা বা এই যে ব্যাপারটা রয়েছে এখানেতে এই জিনিসগুলো তোমাকে একটু ইন্ডিয়া বেসড পড়তে হবে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের উপরেতে এগুলোর কি প্রভাব আছে বা কি প্রভাব পড়ে সেইগুলো কিন্তু এখান থেকে একটু পড়তে হবে, মানে ইন্ডিয়া বেসড রেফারেন্স তোমাকে এখান থেকে দিতে হবে। এর পরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। তার মধ্যে রয়েছে দেখো ক্লাইমেটিক ক্লাসিফিকেশান আছে, ইকুয়েটোরিয়াল, মনসুন, মেডিটেরিয়ান, ক্লাইমেটিক রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে ক্লাইমেটিক যে রিজিয়নগুলো যেগুলো রয়েছে তো সেই সম্পর্কে তোমাকে এখান থেকে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইমেটিক ক্লাসিফিকেশান পড়তে হবে। তারপরে দেখো ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশনের একটা পার্ট রয়েছে, যেখানেতে দেখো ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেট অন ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের উপরেতে ক্লাইমেটের কী প্রভাব সেটা সম্পর্কে জানতে হবে। তারপর ক্লাসিফিকেশন অফ প্লান্টস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ যে স্বাভাবিক উদ্ভিদের যে শ্রেণীবিভাগ হয় সেই শ্রেণীবিভাগটা জানতে হবে। এবং এখানে বলে দিয়েছে দেখো যে অ্যাকর্ডিং টু ওয়ার্মিং যে শ্রেণীবিভাগটি করেছেন সেই শ্রেণীবিভাগটি সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর দেখো একটা বড় অংশ রয়েছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, যেখানে বলছে দেখো কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জের যে কারণ সেটা জানতে হবে। রোল অফ হিউম্যান বিইং অন ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ, মানুষের কি ভূমিকা আছে ক্লাইমেট চেঞ্জে সেটা জানতে হবে। ওজন ডিপ্লেশন সম্পর্কে জানতে হবে, ওজন স্তর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা জানতে হবে। গ্রিন হাউস এফেক্ট জানতে হবে, গ্লোবাল ওয়ার্মিং জানতে হবে, এভিডেন্স অফ ক্লাইমেট চেঞ্জের সম্পর্কে জানতে হবে, অর্থাৎ যে প্রমাণ ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে সেটা তো আমরা পড়ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে রেলিভেন্ট যে প্রমাণগুলো রয়েছে পৃথিবীতে সেই প্রমাণগুলো দিতে হবে। এর পরের যে পার্টটা আছে দেখো সেই পার্টটাতে রয়েছে দেখো বায়োডাইভার্সিটির একটা পার্ট রয়েছে, জীব বৈচিত্র্য। তার মধ্যে রয়েছে দেখো ডেফিনেশন আছে, টাইপ, লসেস অফ বায়োডাইভার্সিটি, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, সিগনিফিকেন্স অ্যান্ড কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যান, স্ট্র্যাটেজিস অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। অর্থাৎ এই যে ব্যাপারগুলো আছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংক্রান্ত, সংজ্ঞা, টাইপস কী করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইম্পর্টেন্স কী, সিগনিফিকেন্স কী আছে, মানুষের ভূমিকা কী আছে ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে, এই প্রত্যেকটা ব্যাপার যেগুলো বায়োডাইভার্সিটির সঙ্গে রিলেটেড সেই ব্যাপারটা কিন্তু এখানেতে তোমাকে পড়তে হবে। তারপরে দেখো আর একটা যে পার্ট রয়েছে সেটা হচ্ছে দেখো যে ম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন। এর মধ্যে দেখো ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টারগুলো রয়েছে, যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় যেগুলো হয় সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়গুলো সম্পর্কে তোমাকে এখান থেকে পড়তে হবে। যেমন ডেফিনেশন আছে, ডিফারেন্সেস আছে, ক্লাসিফিকেশান রয়েছে, মেজার্স অফ ডিজাস্টার্স রয়েছে, প্রি ডিজাস্টার, পোস্ট ডিজাস্টার, মিটিগেশন স্ট্র্যাটেজি। তো এই যে ব্যাপারগুলো সেগুলো রয়েছে তোমাকে এই ডিজাস্টারের মধ্যে থেকে পড়তে হবে, অর্থাৎ সংজ্ঞা পড়তে হবে, শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে, কিভাবে মেজার করা হয় সেটা সম্পর্কে জানতে হবে, এবং ডিজাস্টারের আগে পরে এবং তারপরেতে যখন ডিজাস্টার হয় তখন তার যে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তো সেটাকে কীভাবে প্রশমিত করা যাবে, মিটিগেশন যে স্ট্র্যাটেজিসগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে এখান থেকে পড়তে হবে। এরপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ এইটা গেল এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। নিশ্চয়ই বুঝতে পারছো যে সিলেবাসটা কতটা বড়। তো এরপরেতে আসছি ইকোনমিক জিওগ্রাফি। তো ইকোনমিক জিওগ্রাফির যে পার্টটা রয়েছে তার মধ্যে দেখো রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এখানেতে দেখো যে ইকোনমিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে 5 রকমের যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি।
এই 5 রকমের ইকোনমিক অ্যাক্টিভিটিস সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং তারপরে তো দেখো বলছে যে এর থেকে এক একটা করে ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে পড়তে হবে। যেরকম দেখো প্রাইমারি অ্যাক্টিভিটি হিসেবে কী আছে না, এগ্রিকালচার। তো এই যে এগ্রিকালচার বা কৃষিকাজ সম্পর্কে তোমাকে জানতে হবে, অর্থাৎ এর যে টাইপস আছে, যে টাইপস অফ এগ্রিকালচার, কৃষিকাজ কত রকমের হয়। তো এখানে বলছে দেখো ওয়েট অ্যান্ড ড্রাই, শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষি সম্পর্কে তোমাকে জানতে হবে। ক্রপ রোটেশন জানতে হবে, ক্রপ কম্বিনেশন কি জানতে হবে, ইন্টেন্সিটি অফ ক্রপিং সম্পর্কে জানতে হবে, মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার সম্পর্কে জানতে হবে, টেকনোলজি শিফটিং ফ্রম সাবসিস্টেন্ট টু কমার্শিয়াল এগ্রিকালচার, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, ব্লু রেভলিউশন সম্পর্কে তোমাকে এখান থেকে জানতে হবে। অর্থাৎ এই যে যেটা আমি এখানে যদি বলে দিই যে এই ক্রপ রোটেশন মানে শস্যাবর্তন, ক্রপ কম্বিনেশন মানে শস্য সমন্বয়, আর ইন্টেন্সিটি অফ ক্রপিং হচ্ছে কি শস্য প্রগাঢ়তা। তো এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তো এগুলো একটা কনসেপ্ট যেগুলো তোমাকে জানতে হবে। তারপরে কি বলছে দেখো মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিতে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতির যে ইনপুটসগুলো হয়েছে বা আধুনিকীকরণের যে সমস্ত ইনপুটসগুলো এসছে সেগুলো জানতে হবে। টেকনোলজি শিফটিং সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে সাবসিস্টেন্ট থেকে কমার্শিয়াল, অর্থাৎ জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ সাবসিস্টেন্ট থেকে কীভাবে আস্তে আস্তে কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে কৃষিকাজ করা হয়ে থাকে সেটা সম্পর্কে জানতে হবে। গ্রিন রেভলিউশন মানে সবুজ বিপ্লব, হোয়াইট রেভলিউশন মানে শ্বেত বিপ্লব, ব্লু রেভলিউশন মানে নীল বিপ্লব। তো এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে দেখো আছে কিছু ফুড গ্রেনস আছে, যেরকম রাইস, হুইট, পালসেস, মিলেটস, এগুলোর প্রোডাকশন এবং ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন জানতে হবে। মানে স্পেসিফিক্যালি যেগুলো বলে দেওয়া হয়েছে, যেমন চায়না, ইন্ডিয়া বা লিডিং যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেগুলো সম্পর্কে এখানেতে জানতে হবে। কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যে ক্রপসগুলো রয়েছে, যেমন কফি, টি, কটন, সুগারকেন, জুট, অয়েল সিড, কোকোনাট, এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। মানে এর ডিস্ট্রিবিউশন জানতে হবে, যেখানে এগুলো বলে দিয়েছে। যেমন কফি সাউথ ইন্ডিয়াতে, টি শ্রীলঙ্কা, কটন ইজিপ্ট পাকিস্তান, সুগারকেন জুট বাংলাদেশ, তারপরে অয়েল সিড ইন্ডিয়া, তারপরে কোকোনাট শ্রীলঙ্কা। এই যে দেশগুলো বলে দিয়েছে না, এইখানে এই দেশগুলো সম্পর্কে মানে এই দেশেতেই এই প্রোডাকশানগুলো সম্পর্কে জানতে হবে, যে কিভাবে করা হয়, কত করা হয় ইত্যাদি এই ব্যাপারগুলো। তারপরে তো দেখো রয়েছে এখানে দেখো ইম্পর্টেন্স অফ মার্কেট গার্ডেনিং অ্যান্ড অর্চার্ড ফার্মিং। তো মার্কেট গার্ডেনিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বাজার ভিত্তিক যে চাষ হয় বা বাগান কেন্দ্রিক যে কৃষিকাজ যেগুলো করা হয় সেগুলো সম্পর্কে তোমাকে এখান থেকে জানতে হবে, বা কোথায় করা হয়। যেরকম দেখো রিজন অ্যান্ড ট্রেন্ড ইন development in recent years, special emphasis on Mediterranean countries, special reference on India regarding market gardening। তো এইখানেতে মানে পৃথিবীর যে সমস্ত জায়গাতে এগুলো ভালো করা হয়, মানে যেগুলোকে এই ধরনের কৃষিকাজ প্রচলন আছে যে সমস্ত জায়গায় মেডিটেরিয়ান কান্ট্রিজগুলোতে রয়েছে, তো সেইটা সম্পর্কে জানতে হবে। এবং আমাদের ভারতবর্ষ সম্পর্কেও কিন্তু জানতে হবে, যে আমাদের ভারতবর্ষেতে এই ধরনের কৃষিকাজ করা হয়ে থাকে কিনা, বা যদি করা হয় তাহলে কোথায় করা হয়, সেইটা কিন্তু আমাদের এখানে জানতে হবে। এরপরেতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের মধ্যে জানতে হবে কি না ইন্ডাস্ট্রি কোথায় গড়ে ওঠে, অর্থাৎ এর কিছু লোকেশনাল থিওরি আছে, সেই থিওরিগুলো সম্পর্কে আমাদের এখান থেকে জানতে হবে। আর কিছু মেজর এবং মাইনর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন আমাদেরকে জানতে হবে, এবং টাইপস অফ ইন্ডাস্ট্রিজ, কিছু আমাদের ইন্ডাস্ট্রির টাইপস আছে, সেই টাইপসের মধ্যে এখানে সিলেবাসে যেগুলো বলে দেওয়া রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোর টাইপ সম্পর্কে আমাদের জানতে হবে। যেরকম দেখো এই অ্যাগ্রো বেসড যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোর মধ্যে জানা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারপরে কটন টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নিউ ট্রেন্ডস ইন জুট ইন্ডাস্ট্রি, এগুলো জানতে হবে। তার সঙ্গে সঙ্গে কী আছে না ফরেস্ট বেস, যেরকম দেখো পেপার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, রাবার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, মিনারেল বেসড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যেমন মেটালের মধ্যে রয়েছে আয়রন অ্যান্ড স্টিল, নন মেটাল যেরকম পেট্রোকেমিক্যালস আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইলস ইন্ডাস্ট্রি যেগুলো আছে। অর্থাৎ এগুলো যে কান্ট্রিগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে সেই কান্ট্রিতে এই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে গড়ে উঠেছে সেইগুলো সম্পর্কেই আমাদেরকে কিন্তু পড়তে হবে, এর বাইরে আর কিছু পড়তে লাগবে না। তারপরে আসছে দেখো টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, এর ডেফিনেশন ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে, এবং এর মধ্যে দেখো ট্রেড, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সার্ভিস, ট্যুরিজম এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে কোয়াটারনারি অ্যাক্টিভিটিসের মধ্যেও জানতে হবে দেখো যে ইনফরমেশন বেসড এবং R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড যে ইন্ডাস্ট্রিগুলো হয় না কোয়াটারনারি অ্যাক্টিভিটিসের মধ্যে যেগুলো পড়ে, তো সেইগুলো সম্পর্কে আমাদের এখান থেকে জানতে হবে। তারপরে দেখো কুইনারির মধ্যে রয়েছে দেখো স্পেশালিস্ট, ডিসিশন মেকার্স, কনসালটেন্ট, পলিসি ফর্মুলেটার্স যারা রয়েছে, এই কুইনারি অ্যাক্টিভিটিস যারা পড়ে আর কি, মানে যারা আর কি কুইনারি মানে অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত, পেশার সঙ্গে যারা যুক্ত, সেই সমস্ত পেশার সঙ্গে যুক্ত লোকজনদের সম্পর্কে বা সেই পেশাগুলো সম্পর্কে আমাদের এই পার্টটা থেকে কিন্তু জানতে হবে। এর পরেতে যেটা রয়েছে দেখো আলাদা করে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট। তো পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট, জনসংখ্যা এবং জনবসতি, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে এখানেতে। যেরকম পপুলেশনের যে পার্টটা রয়েছে তার মধ্যে দেখো জানতে হবে কী ডেন্সিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে জানতে হবে, ম্যান ল্যান্ড রেশিও সম্পর্কে জানতে হবে,
ওভার পপুলেশন কি, আন্ডার পপুলেশন কি, অপটিমাম পপুলেশন কি, এগুলো সম্পর্কে জানতে হবে। তার সঙ্গে প্রেজেন্ট ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ অফ ওয়ার্ল্ড উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। ইন্ডিয়ার সাপেক্ষে সারা পৃথিবীব্যাপী যে মানে ক্রমবর্ধমান যে জনসংখ্যা যেটা রয়েছে সেইটা সম্পর্কে আমাদের পড়তে হবে এবং তার সঙ্গে রেফারেন্স হিসেবে ইন্ডিয়াকে রাখতে হবে। তারপর দেখো রয়েছে ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন। তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশনের ওপরে তো মাইগ্রেশনের কি এফেক্ট রয়েছে, মাইগ্রেশন মানে হচ্ছে কি পরিব্রাজন, তো পরিব্রাজনের কি এফেক্ট রয়েছে সেটা সম্পর্কে আমাদের এখান থেকে কিন্তু জানতে হবে। তারপর বলছে দেখো ডিটারমিনেশন অফ পপুলেশন চেঞ্জ এজ সেক্স রেশিও সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ বয়স লিঙ্গ যে অনুপাত যেটা রয়েছে সেই অনুপাতটা কীভাবে ডিটারমিনেশন করা হয়, সেটা পপুলেশন চেঞ্জের ওপরেতে কী এফেক্ট ফেলে সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে। কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, তো পপুলেশনের যে আনইভেন ডিস্ট্রিবিউশন যেটা হয় সেই ডিস্ট্রিবিউশনটা কেন হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বলে একটা মডেল আছে আমাদের পপুলেশন এই জিওগ্রাফির মধ্যে, সেইটা সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং প্রেজেন্ট স্ট্যাটাস অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার স্ট্যাটাস কী আছে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলেতে এখন বর্তমানে, সেইটা সম্পর্কে আমাদের এখন জানতে হবে। তারপরে যে পার্টটা রয়েছে দেখো রয়েছে সেটেলমেন্টের মধ্যে দেখো এখানে রয়েছে যে জনবসতি, তার মধ্যে দেখো টাইপ জানতে হবে, রুরাল আরবান যে টাইপ রয়েছে সেটা। তারপর টাইপস অফ রুরাল সেটেলমেন্টস, কত রকমের রুরাল সেটেলমেন্টস হয় সেটা জানতে হবে। ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, তো কী কী ফ্যাক্টর রুরাল সেটেলমেন্টকে মানে রুরাল সেটেলমেন্টের যে টাইপগুলো আছে সেগুলোকে ডিটারমিনেট করে সেইটা সম্পর্কে জানতে হবে। তারপর ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে রুরাল সেটেলমেন্টের যে ডিস্ট্রিবিউশন আছে সেটা সম্পর্কে পড়তে হবে। তারপর ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট সম্পর্কে জানতে হবে। আর আরবানাইজেশন, অর্থাৎ যে আমাদের ইন্ডিয়াতে যে আরবানাইজেশনের যে ব্যাপারটা ঘটছে সেই আরবানাইজেশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ যে পৌর জনবসতির পরিমাণ যে বেড়ে যাচ্ছে সেইটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। যে পৌরায়ন যেটাকে বলা হয়, যে নগরায়ন বা পৌরায়ন যেটাকে আমরা বলি, সেইটাকে সম্পর্কে আমাদের জানতে হবে যে ইন্ডিয়াতে সেটা কিভাবে ঘটছে বা তার ইম্প্যাক্টটা কী পড়ছে। এবং সবথেকে শেষে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এইটা একটা রয়েছে, সেটা আমাদের শেষ এই সিলেবাসের শেষ যে পার্টটা যেটা রয়েছে সেইটা, যে ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের সংজ্ঞা কী সেটা জানতে হবে। প্ল্যানিং রিজিয়ন কী কাকে বলে সেটা জানতে হবে। হায়ারার্কি অফ প্ল্যানিং রিজিয়ন, তো প্ল্যানিং রিজিয়নের যে হায়ারার্কি হয়, যে ছোটো থেকে বড় যে ক্রম অনুযায়ী যে প্ল্যানিং রিজিয়নকে সাজানো হয় সেটা সম্পর্কে জানতে হবে। এবং অবশ্যই রেফারেন্স হিসেবে ইন্ডিয়াকে রাখতে হবে। এবং তিনটে দেখো প্ল্যানিং রিজিয়ন বলেছে, যেটা হচ্ছে দেখো ছত্তিশগড়, তারপর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ব্যাঙ্গালোর এবং গ্রোথ অফ হলদিয়া পোর্ট, তো এখানেতে এই তিনটে রিজিয়ন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে কি আমাদের পুরো টোটাল যে সিলেবাস যেটা রয়েছে, যে ক্লাস 12-এর জিওগ্রাফির যে থিওরির যে সিলেবাস, সেই টোটাল সিলেবাসটাকে আমি আজকের ধরে ধরে আলোচনা করে দিলাম। প্রত্যেকটা পার্ট আমি সুন্দরভাবে আলোচনা করে দিলাম। আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সিলেবাসটা ছোট নয়, যথেষ্ট বড় সিলেবাস। এবং প্রথম দিন থেকে কিন্তু খুব ভালোভাবে প্ল্যানিং সহকারে যদি এটা তোমরা পড়ো তবেই এই সিলেবাসটাকে কিন্তু শেষ করতে পারবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো ভিডিওটি থেকে তোমরা কতটা উপকৃত হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।